হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মাইনর বা ডিএসসি পলিটিক্যাল সায়েন্স রেখেছো তোমরা, মেজর কোর্সের এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের উভয় কোর্সের স্টুডেন্টরা, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ৭৩তম সংবিধান সংশোধন আইনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এবং ১৯৭৩ সালের পঞ্চায়েত আইন কি রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের কিন্তু 3 মার্কসের অথবা 6 মার্কসের আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকে তোমাদের সঙ্গে যে আলোচনার বিষয় ১৯৭৩ সালের যে পঞ্চায়েত আইন রয়েছে অর্থাৎ ৭৩তম সংবিধান সংশোধন আইনের বৈশিষ্ট্যগুলো। এই প্রশ্নটি তোমাদের কিন্তু ৩ নাম্বার এবং ৬ নাম্বারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, প্রথমেই আমরা বলি ১৯৭৩ সালের যে পঞ্চায়েত আইন রয়েছে সেই আইনে কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো। এবারে ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো কি গ্রাম স্তরের কথা আমরা বলতে পারি। পঞ্চায়েত ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা গ্রাম স্তর, একটা পৌরসভা স্তরে বা পৌর স্তরে। এবার গ্রামীণ যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে সেটা 3টা স্তর রয়েছে। প্রথম স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তরে রয়েছে জেলা পরিষদ। তোমাদের যেহেতু প্রত্যেকেরই 18 বছর বয়স হয়ে গেছে সেহেতু তোমরা নিশ্চয়ই জানো যে এখন তোমরা দেশের নাগরিক, তোমরা ভোট দেবে, যার জন্য আমরা বলতেই পারি যে তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো জানা খুব প্রয়োজন। কারণ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের যে যখন ভোট দেবে তোমরা পঞ্চায়েত প্রধান নির্বাচনের জন্য, তখন কিন্তু তোমরা 3টা স্তরে ভোট দেবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা মহকুমা পরিষদ। আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র শিলিগুড়িতে কিন্তু কোনো বা দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু কোনো জেলা পরিষদ নেই, এখানে রয়েছে মহকুমা পরিষদ। ঠিক আছে, শিলিগুড়ি কিন্তু মহকুমা পরিষদ, এখানে কিন্তু কোনো জেলা পরিষদ নেই। তো যাই হোক, আমরা জেলা পরিষদে ধরি গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায়। তো এখানে গ্রাম পঞ্চায়েতে কি বলছে, ভিত্তি স্তর যা সরকারি গ্রামীণ জনগণের সাথে কিন্তু যুক্ত এবং স্থানীয় উন্নয়নের কিন্তু এটা একটা প্রাথমিক পর্যায়। পঞ্চায়েত সমিতির কথা যদি বলি, এটা ব্লক স্তরে রয়েছে, মধ্যবর্তী পর্যায়ে এটাকে বলা হয় বা মাঝের স্তর, যা গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে কিন্তু যোগসূত্র স্থাপন করে। তাহলে এই যে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে জেলা পরিষদের মাঝে এটা হচ্ছে একটা ব্রিজের কাজ করে বলতে পারো, একটা সেতুর কাজ করে। যেমন নদীর এই পার এবং ওই পারের মাঝে যেমন সেতু থাকলে পারে সেতুটা কি করে সংযোগ রক্ষা করে, ঠিক একইভাবে গ্রাম পঞ্চায়েত হচ্ছে নিম্নতম স্তর, জেলা পরিষদ হচ্ছে ঊর্ধ্বতর স্তর। এবার এই ঊর্ধ্বতর স্তরের সঙ্গে নিম্নতর স্তরে যোগাযোগ রক্ষা করে কিন্তু পঞ্চায়েত সমিতি। এবার চলে আসবো আমরা জেলা পরিষদ, এটা সবচেয়ে শীর্ষস্তর বা উপরের স্তর। সমগ্র জেলার পরিকল্পনা ও উন্নয়নের কিন্তু সমন্বয় সাধন করাই কিন্তু এর একমাত্র কাজ। নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখে নেব। এবার কি বলছে, এখানে নির্বাচন ও প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। নির্বাচন কি করে হয়, সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে। সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়, সবার ভোট, অর্থাৎ 18 বছর হয়ে গেলে, মিনিমাম আমাদের 18 বছর হয়ে গেলে আমরা ভোটদানের ক্ষমতা অর্জন করব। নির্বাচন কমিশন যদি তোমায় ভোটার কার্ড দেয় তবে তুমি সেই ভোট দিতে পারবা, ভোটদান করতে পারবা। তো এখানে সর্বজনীন ভোটাধিকার বলতে 3টি স্তরেই সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে কিন্তু প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়। এবার এখানে যে বলছে 3টি স্তর, 3টি স্তর বলতে কি হচ্ছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, 3টি স্তরের কথা বলছে। এটি গণতন্ত্রের শিকড়কে কিন্তু গভীরতর করে। ঠিক আছে, দেন সরকার কর্তৃক মনোনয়ন বলছে, প্রতি স্তরে অন্তত 2 জন মহিলা এবং তপশিলি জাতি এবং উপজাতি সদস্য না থাকলে সরকার তাদের কিন্তু মনোনীত করার কিন্তু ক্ষমতা রাখে। তাহলে মহিলা কিন্তু মনোনয়ন কিন্তু হয়ে থাকে এই পঞ্চায়েত স্তরে। নেক্সট বলছে বিধানসভা ও লোকসভা সদস্যদের ভূমিকা কি রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। দেখবা যে এরকম টাইপের আমরা ছোটখাটো কোনো একটা স্কুলে কি করি, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, এবং সেখানে সবাই ভোটদান করে রুমের ভেতরে গিয়ে আমরা দেখি। তো এখানে পদাধিকার বলে সদস্য পদ।
মন্ত্রী নন এমন সব বিধানসভা, লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা কিন্তু পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য হবেন বা ভোটে দাঁড়াবেন। সীমাবদ্ধতার কথা যদি বলতে যাই, তারা পদাধিকার বলে সদস্য হলেও কিন্তু কর্মকর্তা হিসাবে কিন্তু নির্বাচিত হতে পারবেন না, যা 1963 সালের আইনে কিন্তু সম্ভব ছিল, এখন কিন্তু সেটা সম্ভব নেই। নেক্সট পয়েন্ট যেটা আসবো আমরা, কি বলেছে এখানে দেখবা, ন্যায় পঞ্চায়েত এবং গ্রামীণ বিচার ব্যবস্থার কথাও বলা হয়েছে এই 73তম সংবিধান সংশোধন আইনে। বিবাদ ও মীমাংসার কেন্দ্র রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে গ্রাম পঞ্চায়েতে নিজস্ব এলাকার কিন্তু ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। উদ্দেশ্যর কথা যদি বলতে যাই, গ্রামীণ বিবাদের আপোষ মীমাংসা করতে পারে। দেন 5 জন সদস্য নিয়ে এই ন্যায় পঞ্চায়েত কিন্তু গঠিত হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ গ্রামের কোনো একটা কিছু সমস্যার কথা তুলে ধরা হয়, এবার এই ন্যায় পঞ্চায়েত এসে গ্রামের মানুষদের যে সমস্যা সেই সমস্যা মিটিয়ে দেয়। এবার আমরা জেনে নেব 1973তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1992 এর পরিবর্তিত রূপ আমরা বলতে পারি। এখানে কি বলছে দেখো, ঐতিহাসিক সংরক্ষণ ব্যবস্থা, যেটা 33% মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে 73তম সংবিধান সংশোধনী আইনে। এখানে বলছে জনসংখ্যার ভিত্তিতে সংরক্ষণ, তপশিলি জাতি ও উপজাতি বা তপশিলি উপজাতিদের জন্য সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যার অনুপাত অনুযায়ী আসন সংরক্ষিত করা হয়েছে। এটি পিছিয়ে পড়া শ্রেণীর কিন্তু রাজনৈতিক ক্ষমতায়ন কিন্তু একটা নিশ্চিত করে। অর্থাৎ তপশিলি জাতি বলতে এসটিদের বোঝাচ্ছে, তপশিলি জাতি বলতে উপজাতি বলতে এসটিদের বোঝাচ্ছে। তাহলে এদের ক্ষমতা কিন্তু সুনিশ্চিত করাই কিন্তু এই 73তম সংবিধান সংশোধনী আইনের কিন্তু অপর একটি লক্ষ্য। নেক্সট আমরা বলবো এখানে তৃণমূল গণতন্ত্রের শক্তিশালীকরণ, মানে তৃণমূলী গণতান্ত্রিকরণ বলতে এখানে তৃণমূল পার্টি কিন্তু নয়, তৃণমূল বলতে একদম ঘাস, মানে একদম রুটল্যান্ড যেটাকে বলি আমরা, একদম নিচু স্তরে। ঠিক আছে, বলছে গ্রাম সভার অধিবেশন প্রতি 6 মাসে একবার গ্রাম সভার অধিবেশন ডাকা বাধ্যতামূলক, কিন্তু দেখবা বিভিন্ন জায়গায় ডাকে না। যেখানে নতুন পরিকল্পনা এবং খরচের প্রতিবেদন পেশ করা হয়। 5 বছরের মেয়াদ, 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন করা বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পঞ্চায়েতের হাতে পূর্বের তুলনায় অনেক বেশি উন্নয়নমূলক দায়িত্ব কিন্তু অর্পণ করা হয়েছে। বোঝা গেল, এগুলো নতুন 73তম সংবিধান সংশোধনীতে এসছে। নেক্সট আর্থিক ক্ষমতায়ন ও সম্পদের কথা বলা হয়েছে, যেমন নিজস্ব সম্পদ সংগ্রহ, পঞ্চায়েত যাতে নিজস্ব সম্পদ সংগ্রহ করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের রাজস্ব শুধুমাত্র রাজ্য পর্যন্ত নয়, তা সরাসরি পঞ্চায়েত এবং পৌরসভা পর্যন্তও কিন্তু বন্টিত হচ্ছে এখন বর্তমানে। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে যুক্ত হবে, সময় নষ্ট করবে না, আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে স্ক্রিনে 6295916282 এবং 7076398606 নাম্বার, তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।